আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়? শ্রেণীবিন্যাস বলতে বোঝায় একটা নির্দিষ্ট নিয়মে কোনো কিছুর বিন্যস্তকরণ। আমরা যদি বলি যে সকল কিছুরই যদি শ্রেণীবিন্যাস থাকে, তাহলে আমাদের এই যে পৃথিবীর মধ্যে যদি আমরা পৃথিবী থেকে ছোট দিক চিন্তা করি, পৃথিবীর মধ্যে কি আছে? আমাদের মহাদেশ আছে। মহাদেশ থেকে নিচের দিক গেলে কি পাবো? আমাদের দেশ পাবো। দেশের থেকে আরো যদি নিচের দিকে যাই, তাহলে একটা বিভাগ পাবো। বিভাগের নিচে আছে কি? জেলা। জেলার পর আছে উপজেলা। উপজেলার পরে এরকম অনেক কিছু আছে, গ্রাম আছে। তো এই যে আমরা উপর থেকে নিচের দিকে একটা ধাপে নেমে গেলাম, এটাকে আমরা শ্রেণীবিন্যস্তকরণ বলতে পারি বা ক্লাসিফিকেশন বলতে পারি। তো আমাদের সকল জীবেরই এইরকম বিজ্ঞানীরা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যস্ত করেছেন, যেন তাদেরকে সহজভাবে অল্প সময় এবং অল্প পরিশ্রমে চেনা যায় যে কার সাথে কার আত্মীয়তার সম্পর্ক আছে, এছাড়া কার সাথে কার মিল আছে অমিল আছে, এগুলো সম্পর্কে জানা যায়। তো এখন আমরা আম, এই যে শ্রেণীবিন্যাস, জীবের শ্রেণীবিন্যাস, তো এই শ্রেণীবিন্যাসকে আমরা প্রধানত 7টা ধাপে ভাগ করতে পারি। এই যে 7টা ধাপ, সেটা হচ্ছে, সেটাকে যে 7টা ধাপে ভাগ করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলবো কি? নেস্টেড হায়ারার্কি। তো একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আমি যে বললাম যে মহাদেশের পর দেশ, পৃথিবীর পর মহাদেশ, মহাদেশের পর দেশ, দেশের পরে আমাদের কি আছে? বিভিন্ন বিভাগ আছে, বিভাগের পর জেলা আছে। এইরকম ওপর থেকে যতই নিচের দিকে যাচ্ছি, আমাদের এর মধ্যে অবস্থিত প্রাণী বা যদি আমি চিন্তা করি মানুষ, তো মানুষের সংখ্যা কিন্তু কি ক্রমান্বয়ে কমছে। যে পৃথিবীতে আমাদের আহ প্রায় 700-800 কোটি মানুষ আছে। আবার যদি আমি বলি মহাদেশে তার থেকে কম, দেশে তার থেকে কম, এইভাবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কি আমাদের মানুষের সংখ্যা কমছে। ঠিক সেম ভাবে একটা জীবের যদি শ্রেণীবিন্যস্তকরণ করা হয়, তাহলে উপর থেকে নিচের দিকে যতই ক্রমান্বয়ে নামবো, তার অভ্যন্তরীণ প্রজাতির সংখ্যা তত কমতে থাকবে। অর্থাৎ যে উপরের ধাপ, সেখানে প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং নিচের ধাপে প্রজাতির সংখ্যা ধীরে ধীরে ক্রমান্বয়ে কমতে থাকবে। এইটার সাথে যদি আমি ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি, যে প্রজাতির সংখ্যা যত বেশি, ওই জীবের বৈশিষ্ট্যের সংখ্যা তত কম, বা ওই ধাপে অবস্থিত জীবের বৈশিষ্ট্যের সংখ্যা কি তত কম। তাহলে যত উপরের ধাপ, তার অভ্যন্তরীণ প্রজাতির সংখ্যা বেশি কিন্তু বৈশিষ্ট্যের সংখ্যা কম। আবার যত নিচের ধাপ, তার প্রজাতির সংখ্যা কম কিন্তু বৈশিষ্ট্যের সংখ্যা কি বেশি। তো এই দিকে আলোকপাত করে আমরা যদি দেখি, জীবের শ্রেণীবিন্যাসকে এই 7টি ধাপে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে রাজ্য, বা ইংলিশ হচ্ছে কিংডম, আমরা সবাই জানি রাজ্য। 2 নম্বর হচ্ছে পর্ব বা ফাইলাম, এটাকে ডিভিশন বা বিভাগও বলা হয়। এবং 3 নম্বর হচ্ছে শ্রেণী বা ক্লাস। 4 নম্বর বর্গ বা অর্ডার। 5 নম্বর গোত্র বা গোত্র বা ফ্যামিলি। গোত্র বা ফ্যামিলি, ফ্যামিলি মানে কি পরিবার, গোত্র। 6 নম্বর হচ্ছে গণ বা জেনাস, এবং 7 নম্বর হচ্ছে প্রজাতি বা স্পেসিস। এইভাবে ক্রমান্বয়ে উপরে অবশ্যই প্রজাতির সংখ্যা বেশি হবে এবং বৈশিষ্ট্যের সংখ্যা কম হবে, এবং যতই ক্রমান্বয়ে নিচের দিকে যাব, প্রজাতির সংখ্যা কমবে কিন্তু বৈশিষ্ট্যের সংখ্যা কি হবে? বাড়বে। তো এটা যদি আমি মনে রাখতে চাই, এভাবে মুখস্থ করতে পারি যে রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি, রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি, এগুলো বারবার বললে আমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে। তো আমি ইংলিশ সহ মুখস্থ করব, এবং পরীক্ষায় কিন্তু এই টপিকটা থেকে প্রায় সৃজনশীল আসে, এবং আমি আশা করব যে এইভাবে লিখে দিলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো মার্ক পাওয়া যাবে। তো রাজ্য, যদি আমি বইয়ে আমাদের মানুষের যে শ্রেণীবিন্যাস সেটা দেওয়া আছে, যে কিভাবে মানুষ, কোত্থেকে মানুষ বা হোমোসেপিয়েন্স এর উৎপত্তি। তো মানুষের আমরা বৈজ্ঞানিক নাম জানি, মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স। এই নামটা কোত্থেকে আসছে? এই নামটা আসছে হচ্ছে দ্বিপদ নামকরণ থেকে, স্যাপিয়েন্স। এটা আমরা এর পরের লেকচারে শিখব। তো রাজ্য, যদি আমি মানুষেরটা বর্ণনা করতে চাই, মানুষের রাজ্য কি? মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। মানুষের রাজ্য কি? অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে কি? প্রাণী।
প্রাণীর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রাণী কি উন্নত। আমরা কি পড়েছিলাম, রাজ্যের মধ্যে 5টা রাজ্যের মধ্যে সব থেকে উন্নত হচ্ছে কি প্রাণী। তো এদের, আমি যদি এদের বৈশিষ্ট্য বলি যে এদের কি থাকে, এদের সুকেন্দ্রিক নিউক্লিয়াস থাকে বা সুকেন্দ্রিক কোষ থাকে, সুকেন্দ্রিক কোষ থাকে, কোষ বিশিষ্ট। হ্যাঁ, তারপর কি এরা, এরা হচ্ছে বহুকোষী, এরা হচ্ছে পরভোজী। যেহেতু এরা উন্নত, এরা তো অবশ্যই এককোষী নয়, এরা কি বহুকোষী। এরা কি নিজে খাদ্য নিজে তৈরি করতে পারতো না, এরা কি ছিল, পরভোজী ছিল, পরের ওপর খাবারের জন্য নির্ভরশীল ছিল, পরভোজী। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এই যে আমরা হাত পা নাড়াতে পারতেছি, যেটা অন্যান্য জীবের ক্ষেত্রে হয় না। তো এদের কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, জটিল তন্ত্র বিদ্যমান। এবার যদি আমি পরের ধাপে যাই, যে পর্ব, পর্ব বা ফাইলাম, এদের পর্ব কি, এদের পর্ব হচ্ছে করডাটা। আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রত্যেকেরই পিঠের মাঝ বরাবর কি আছে, মেরুদণ্ড আছে। এমন শুধু মানুষ না, এছাড়া যে সকল প্রাণী আছে তাদেরও কি আছে, মেরুদণ্ড আছে। এর থেকে যদি অনুন্নত কিছু প্রাণীর দিকে লক্ষ্য করি, তাদেরও কি থাকে, মেরুদণ্ড থাকে না, তাদের থাকে নটোকর্ড। নটোকর্ড আমাদের ভার্টিব্রার ক্ষেত্রে পরিবর্তিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়, কিন্তু আহ কিন্তু অন্যান্য অনুন্নত প্রাণীদের মেরুদণ্ডে পরিণত হয় না। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে করডাটা, করডাটা পর্বের সকল প্রাণীর জীবনের কোনো না কোনো এক সময় নটকট থাকে। তাহলে বলতে পারবো যে জীবনের কোনো এক পর্যায়ে, এক পর্যায়ে অবশ্যই কি থাকে, নটকট থাকে। এখন বলবো ভাইয়া নটোকর্ড কি। নটোকর্ড, নটোকর্ড হচ্ছে একটা এইরকম দেখতে নিরেট একটা রজ্জু। কোত্থেকে গেছে, এই তো কর্ড। কর্ড মানে কি, রজ্জু। আমরা ডিশের কর্ড দেখিনি, সেরকম রজ্জু। এবং নট শব্দটা আসছে নটন থেকে, যার অর্থ পিঠ বা ব্যাক। ঠিক আছে, বা আমাদের যে পৃষ্ঠদেশকে বলা হয় কি নটন। আর হচ্ছে কি কর্ড মানে হচ্ছে রজ্জু। তো এইরকম প্রতিটা প্রাণীর এই পর্ব করডাটা ভুক্ত প্রতিটা জীবের বা জীবেরই কি থাকে, এরকম পিঠের মধ্য রেখা বরাবর এরকম একটা নিরেট নটকট থাকে। এবং এটা কি স্থিতিস্থাপক হয়, ইলাস্টিক হয়। এবার যদি আমি বলি শ্রেণী বা ক্লাস, মানুষের ক্লাস কি, মানুষের শ্রেণী কি। মানুষের শ্রেণী হচ্ছে, যদি আমি বলি ক্লাস হচ্ছে মাম্মালিয়া, মাম্মালিয়া। এখন এই নাম বলতে পারো যে কি জন্য আসছে ভাই, মাম্মা। মাম্মা ল্যাটিন শব্দ, মাম্মা অর্থ হচ্ছে স্তন বা ব্রেস্ট। তো এখান থেকে আসছে আমাদের শ্রেণী মাম্মালিয়া। তো এখান থেকে বলতে পারতেছি কি যে আমাদের এই শ্রেণীভুক্ত সকল প্রাণী তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। হ্যাঁ, তাহলে এটাকে কি বলতে পারি আমি, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম ও চুল আছে। খাওয়ায়, এছাড়া কি লোম ও চুল আছে। এরপর কি আছে আমাদের বর্গ বা অর্ডার। এদের অর্ডার হচ্ছে প্রাইমেট, প্রাইভেট না কিন্তু প্রাইমেট। এদের প্রাইমেট কেন, প্রাইমেটে আমি যদি মনে রাখার চেয়ে বলি, প্রাইমেটের, প্রাইমেটের কি আছে, প্রথমে আছে প, পতে আমি বলতে পারি 5 আঙুল। হ্যাঁ, দেখো অন্যান্য প্রাণী থেকে আমাদের উন্নত কেন, আমাদের 5টা আঙুল আছে যা গরুদের নেই। গরু কি সহজে আঁকড়ে ধরতে পারে, অবশ্যই ধরতে পারে না। গরু কি পাহাড়ে উঠতে পারে ওইভাবে যে আমরা আঁকড়ে আঁকড়ে পাহাড়ে উঠতেছি, তেমন কিন্তু হয় না। তো আমাদের 5 আঙুল থাকার ফলে আমাদের সুবিধা কি, আমরা যে কোনো কিছুই কি করতে পারি, আঁকড়ে ধরতে পারি, তাই না। এই তো আমি কি বলে এটাকে, মার্কারটা আঁকড়ে ধরেছি। তেমনি এই প্রাইমেটের পথে 5 আঙুল দিয়ে আমরা আঁকড়ে ধরতে পারি। তাহলে বলতে পারি যে এদের বর্গ প্রাইমেট হওয়ার কারণ কি, তাহলে এটা হচ্ছে আঁকড়ে ধরার উপযোগী এদের কি থাকে, হাত থাকে।
উপযোগী হাত থাকে। এবং আমাদের কিন্তু ঘ্রাণ শক্তির থেকে দৃষ্টিশক্তি বেশি উন্নত, যা অন্যদের কি হয়, অন্যরা যেমন ভালুক, অনেক কিছু প্রাণী আছে যারা অনেক দূর থেকে তাদের ঘ্রাণ, শিকারের ঘ্রাণ নিয়ে তারা সেই জায়গাটাতে উপস্থিত হয়, কিন্তু আমরা কিন্তু সেটা পারি না, কিন্তু আমাদের দৃষ্টিশক্তি অন্যদের থেকে উন্নত। তাহলে বলবো যে দৃষ্টিশক্তি উন্নত। এখন দেখো, আমরা যতই উপর থেকে নিচের দিক যাচ্ছি, এটা কি হচ্ছে, এদের বৈশিষ্ট্যের সংখ্যা কিন্তু আরো নিখুঁত হচ্ছে। দেখো, উপরের সকল বৈশিষ্ট্য কিন্তু এই বর্গের মধ্যে আছে, তাই না? তাহলে কি বৈশিষ্ট্যের সংখ্যা বাড়তিছে, কিন্তু প্রাণীর সংখ্যা কমতেছে বা জীবের সংখ্যা কমতেছে, প্রজাতির সংখ্যা কমতেছে। এবার আসো গোত্র। গোত্র কি? ফ্যামিলি। যেখানে আমরা ফ্যামিলি দেখব, এদের উচ্চারণ হবে ইডি যুক্ত বা ই যুক্ত, যেমন হচ্ছে হোমোনিডি, তারপর কি সাইপ্রিনিডি, হ্যাঁ, এইরকম। তাহলে দেখো, গোত্র ফ্যামিলি হচ্ছে, মানুষের গোত্র হচ্ছে হোমো নিডি, এটার উচ্চারণ হয় হচ্ছে হোমো নিডি, হোমো নিডি, সরি, এটা হচ্ছে হোমোনিডি না, হোমিনিডি, হোমিনিডি, এটার উচ্চারণ কি? হোমিনিডি, ডি এ ই, হোমিনিডি। তো যেখানে আমি ইডি যুক্ত দেখবো, সেখানে আমি কি বুঝবো? এটা হচ্ছে গোত্র বা ফ্যামিলি। আমাদের গোত্র, একটা পরিবারে কি থাকে, মেইনলি আমরা যদি লক্ষ্য করি, পরিবারের সদস্যগুলো কি মোটামুটি কাছাকাছি দেখতে বা কাছাকাছি ধরনের হয়। তেমনি এই যে হোমিনিডি, আমরা দেখছি কি, একজন বিজ্ঞানী ছিল, নাম হচ্ছে কি, নামটা ভুলে গেলাম। তো উনি কি বলছিল যে মানুষের সাথে বানর, চার্লস ডারউইন, যে ডারউইন কি বলছিল যে মানুষের সাথে বানরের মিল আছে বা বানর থেকে মানুষের উৎপত্তি, যেটা আসলে আমাদের ইসলাম অনুসারে যথোপযুক্ত নয়। তো হোমিনিডি বলতে তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাবে যে তাদের সাথে আমাদের কিছু কিছু আচরণের মিল আছে, এবং মানুষ বেশি দুষ্ট হলে আমরা কি বলি? বানর বলে থাকি, তাই না? তো একটা হোমিনিডের মধ্যে কি বলা যায়, যে বানর, শিম্পাঞ্জি এবং ওরাং ওটাংয়ের সাথে সাদৃশ্য আছে। তাহলে বলবো কি, গরিলা, বানর, শিম্পাঞ্জি, বলতে পারি কি শিম্পাঞ্জি, গরিলা, গরিলা এবং হচ্ছে ওরাং ওটাংয়ের সাথে কি সাদৃশ্য রয়েছে। শিম্পাঞ্জি, গরিলা ও ওরাং ওটাংয়ের সাথে সাদৃশ্য রয়েছে। ঠিক আছে, কিন্তু ওদের সাথে আমাদের একটা বেসিক পার্থক্য কি, ওরা কি করে, খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারে না, এবং ওরা কিন্তু বুদ্ধিভিত্তিক ভাবে উন্নত না। তাহলে বুদ্ধিভিত্তিক ভাবে উন্নত হলে কি হতো? ওরাও তো বিজ্ঞানী হয়ে যেত, সায়েন্টিস্ট হয়ে যেত। তো গণ বা জেনাস, আমি যদি এবার গণ বা জেনাসের কথা বলি, তাহলে এটা হচ্ছে হোমো, উচ্চারণটা হয় হোমো। হুম, হোমো। তো এখানে এই পরের ধাপে এসে আমাদের শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাংয়ের সাথে পার্থক্য তৈরি হবে। পার্থক্যটা কি? ওরা তো নিজে দুই পায়ে হাঁটতে পারে না, দুই ভাবে খাড়া পায়ে হাঁটতে পারে না, ওরা কি চার পায়ে, সামনের দুই পায়ের উপর ভর করে হাঁটে, তাই না? তো এখানে এসে পার্থক্য হবে যে মানুষ খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে, হাঁটতে পারে, এবং এদের কিন্তু কি, এরা হচ্ছে বুদ্ধিভিত্তিক ভাবে উন্নত। বুদ্ধিভিত্তিক ভাবে উন্নত না বলে আমি বলতে পারি যে এদের গরিলা, শিম্পাঞ্জি, এদের থেকে আমাদের কি মাথার মস্তিষ্কটা তুলনামূলকভাবে বড় হয়। তাহলে বলবো কি, দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়, দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়। তো দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়। এরপর যদি আমি বলি প্রজাতি, প্রজাতির বৈশিষ্ট্যটা আর একটু উপরে লিখি।
7 নম্বর কি প্রজাতি, বা এটাকে বলা হয় স্পেসিস। প্রজাতি বা স্পেসিস কি? আমাদের গণের পর কি হোমো সেপিয়েন্স। হোমো হচ্ছে গণ এবং হচ্ছে প্রজাতি হচ্ছে কি সেপিয়েন্স, এভাবে লিখবো, আমরা আগেই পড়েছি। হোমো সেপিয়েন্স, কারণ কি এইটা মনে রাখার একটা টেকনিক বলি। এই যে আমাদের মাথা আছে, এই যে আমাদের মাথার যদি আমি সামনে হাত দেই, হাত দিয়ে কি পাবো? একটা কপাল পাবো, এবং এটা কি চওড়া এবং কি খাড়া কপাল, চওড়া এবং খাড়া কপাল। এইবার আমি যদি এই মাথার কপালটাকে ভেদ করে ভেতরের দিকে ঢুকি, তাহলে কি পাবো? অবশ্যই মাথার খুলি পাবো। হ্যাঁ, প্রথমে কি পাবো? মাথার খুলি পাবো। তারপর আরো যদি ভেতরে ঢুকি, খুলিটাকে ভেদ করে, তাহলে আমি কি পাবো? ব্রেন পাবো। তাহলে দেখি এই যদি হয় আমাদের মাথার কপাল, হ্যাঁ, এটা হচ্ছে কি এদিকে তোমাদের চুল থাকলো, এটা কি কপাল, কপালের ভিতরে এটা কি মাথার খুলি, এবং তার ভিতরে এখানে কি থাকবে? আমাদের ব্রেইন, বা এটাকে বলা হয় মস্তিষ্ক। মস্তিষ্ক। তো আমাদের হচ্ছে কি কপাল, কপাল ভেদ করলে কি পাবো? মাথার খুলি, তারপর কি পাবো? মস্তিষ্ক। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে প্রজাতি হচ্ছে আমাদের প্রজাতির যে বৈশিষ্ট্য, আমাদের কি আছে? চওড়া এবং খাড়া কপাল আছে। এরপর কপাল ভেদ করলে কি পাবো? মাথার খুলি। মাথার খুলিটা হোমোগণের অন্যান্য প্রজাতি অপেক্ষা কি তুলনামূলকভাবে কি পাতলা হয়। এদের হোমোগণের অন্য প্রজাতি অপেক্ষা মাথার খুলি পাতলা হয়, এবং তার ভেতরে যে ব্রেন, আমাদের ব্রেন পৃথিবীর আশরাফুল মাখলুকাত হিসেবে মানব জাতির একটা শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের ব্রেন, যা আমরা সবচেয়ে উন্নত। সেই জন্যই তো অন্যদের থেকে আমরা আলাদা। তো প্রথমে আমি যদি বলি কপাল, তাহলে বলবো যে খাড়া ও চওড়া কপাল রয়েছে, খাড়া ও চওড়া কপাল। এবং কপালের পর কি আছে? কপালের পর আছে আমাদের মাথার খুলি। তো মাথার খুলি হোমোগণের মাথার খুলি হোমোগণের অন্য প্রজাতির থেকে তীর তুলনায় কি পাতলা। এবার যদি আমি বলি মাথার খুলির ভিতরে কি আছে? মস্তিষ্ক। এবং মস্তিষ্কে কি করে? আমাদের বুদ্ধিকে ধারণ করে। তাহলে আমি বলবো যে বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত। বুদ্ধিবৃত্তিক ভাবে কি উন্নত। তো এই ছিল আমাদের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং মানুষের যে নেস্টেড হায়ারার্কি বা রাজ্য পর্বত শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতির মানুষেরটা কি সেটা, এবং তাদের বৈশিষ্ট্য, এটা হওয়ার কারণ কি। তো আজকে আমরা এই সম্পর্কে বুঝলাম যে আমাদের, আরেকবার যদি আমি রিক্যাপ করে দেই, রাজ্য বা কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে কি প্রাণী, অ্যানিমেল থেকে আসছে। এর কি সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট যত উন্নত বৈশিষ্ট্য, সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী পরভোজী জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আমার সাথে যদি রিপিট করো তাহলে এখানে মুখস্থ হবে। তারপর কি আছে? পর্ব বা ফাইলাম। পর্ব বা ফাইলাম কি কোরডাটা। কোরডাটা নাম থেকে আসছে কি নটোকট থাকে, জীবনের কোনো এক পর্যায়ে কি থাকবে? নটোকট থাকবে। তারপর কি শ্রেণী বা ক্লাস। ক্লাস কি মাম্মালিয়া। মাম্মালিয়া শব্দ আসছে মাম্মা থেকে। মাম্মা অর্থ কি স্তন বা ব্রেস্ট, মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, এবং লোম ও চুল আছে। তারপর কি আছে? বর্গ বা অর্ডার। অর্ডার কি প্রাইমেট। প্রাইমেটের প আছে, পতে কি পাঁচ আঙুল। পাঁচ আঙুল কি করে? আমাদের আঁকড়ে ধরতে সাহায্য করে। তাহলে আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃষ্টিশক্তি কি উন্নত। তারপর কি গোত্র বা ফ্যামিলি। হোমিনিডি, যেখানে ইডি পাবো সেটা কি বুঝবো? ওটা হচ্ছে ফ্যামিলি। তাহলে হোমিনিডি আমাদের গোত্রভুক্ত কারা? এরা হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা এবং ওরাং ওটাংয়ের সাথে কি রয়েছে? মানুষের সাদৃশ্য রয়েছে। তারপর যদি বলি গণ বা জেনাস, এটা হচ্ছে হোমো। হোমো কেন? হোমো হচ্ছে
ওই যে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটানের সাথে পার্থক্য কই তৈরি হলো? আমরা খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারি এবং কি আমাদের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়, যেটা কি ওই উপরের শিম্পাঞ্জি, গরিলাতে ছিল না। তারপর কি প্রজাতি বা স্পেসিস হচ্ছে হোমো সেপিয়েন্স। যখন আমরা প্রজাতির নাম লিখবো তখন অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের হবে এবং নিচে কি দাগ হবে। সেটা আমরা পরবর্তী লেকচারে পড়বো, যে দ্বিপদ নামকরণের লেখার পদ্ধতি, কিভাবে দ্বিপদ নামকরণ লিখতে হয়। এবং হোমোসেপিয়েন্স আমি বললাম কি আমাদের মাথাকে 3 ভার ছেদ করলে যদি আমি প্রথমে পাচ্ছি কপাল, যেটা হচ্ছে খাড়া ও চওড়া কপাল, তারপর কি পাচ্ছি মাথার খুলি। মাথার খুলি কেমন? হোমোগণের অন্য প্রজাতির তুলনায় কি পাতলা। এবং তারপর আমি কি পাচ্ছি? ব্রেন বা মস্তিষ্ক পাচ্ছি। মস্তিষ্ক কি করে? বুদ্ধি ধারণ করে। তাহলে বুদ্ধিভিত্তিক ভাবেও আমরা অন্যান্য প্রজাতির তুলনায় কি উন্নত। তো আজকে ছিল এই। এরপরে আমরা দ্বিপদ নামকরণের পদ্ধতি সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম।